আজকে আমরা পড়ব পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস কি এই বিষয়টা নিয়ে। তো এর আগে আমরা একটু শুরু করি ফাংশনাল সিস্টেম অফ দ্য সেল। In the remainder of this chapter, we discuss several representative functional system of the cell that make it a living organism. মানে একটা সেলের কি ফাংশনাল সিস্টেম আছে, মানে কি সেল অর্গানালি আছে, সেই সব অর্গানালি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেই সব অর্গানালির ফাংশনের মাধ্যমে মূলত আমরা বেঁচে থাকি বা একটা লিভিং অর্গানিজম টিকে থাকে, বেঁচে থাকে। ইনজেকশন বাই দ্য সেল মানে হচ্ছে এন্ডোসাইটোসিস। If a cell is to live and grow and reproduce, it must obtain nutrient and other substance from the surrounding fluid. একটা সেল বেঁচে থাকতে চায় এবং বড় হতে চায় এবং সেই সাথে রিপ্রোডিউস করতে চায়, মানে একটা সেল থেকে 2টা বা 4টা সেল তৈরি করতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে নিউট্রিয়েন্ট গ্রহণ করতে হবে, বিভিন্ন রকম পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে এবং সেই সাথে সারাউন্ডিং ফ্লুইড থেকে আদার সাবস্টেন্সগুলো নিতে হবে, যেগুলো তার বেঁচে থাকা এবং বড় হওয়া এবং তার রিপ্রোডিউসের জন্য দরকার। মোস্ট সাবস্টেন্স পাসেস থ্রু দ্য সেল মেমব্রেন বাই ডিফিউশন অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বেশিরভাগ উপাদানগুলোই সেল মেমব্রেনের মাধ্যমে পাস হয়ে যায়, যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ডিফিউশনের মাধ্যমে হয়ে থাকে। Diffusion involves simple movement through the membrane caused by the random motion of the molecule of the substance. Substance move either through cell membrane pore or in the case of lipid soluble substance through the lipid matrix of the membrane. Diffusion হচ্ছে একটা সিম্পল মুভমেন্ট, যার মাধ্যমে বা যেই প্রক্রিয়ায় মেমব্রেন পাস করে যেতে পারে কোনো একটা সাবস্টেন্স, আর সেই সাবস্টেন্সটা সেল মেমব্রেন যে পোর থাকে সেই পোরের মাধ্যমেও যেতে পারে, আর যদি সেই সাবস্টেন্সটা লিপিড সলিউবল হয় তাহলে লিপিড ম্যাট্রিক্সের মাধ্যমেও বের হয়ে যেতে পারে। সেল মেমব্রেনের যে লিপিড ম্যাট্রিক্স থাকবে সেই লিপিড ম্যাট্রিক্সের মাধ্যমে বের হয়ে যেতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইনভলভ দ্য অ্যাকচুয়াল ক্যারিং অফ এ সাবস্টেন্স। ট্রান্সপোর্ট হচ্ছে প্রকৃত যে পরিবাহী আছে সেই পরিবাহীটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কোনো সাবস্টেন্স ট্রান্সপোর্টের জন্য যে পরিবাহীটা হয়ে থাকে, যে পরিবহনের মাধ্যম, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। থ্রু দ্য মেমব্রেন বাই ফিজিক্যাল প্রোটিন স্ট্রাকচার দ্যাট পেনিট্রেটস অল দ্য ওয়ে থ্রু দ্য মেমব্রেন, মানে সেল মেমব্রেনের সব সময় বা সব স্ট্রাকচার দিয়ে সেইগুলো পাস করে যেতে পারে। These active transport mechanisms are so important to cell function that they are presented in details in chapter 4. Very large particles enter the cell by a specialized function of the cell membrane called endocytosis. বিভিন্ন রকম উপাদানের মধ্যে বেশিরভাগ অংশগুলোই সেল মেমব্রেনের ভিতরে প্রবেশ করে একটা বিশেষ প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে এন্ডোসাইটোসিস। The principal form of endocytosis are pinocytosis and phagocytosis. অর্থাৎ এন্ডোসাইটোসিস হচ্ছে পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিসের সমন্বয়ে। পিনোসাইটোসিস মিন্স ইনজেকশন অফ মিনিট পার্টিকেল দ্যাট ফর্ম ভেসিকল অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড পার্টিকুলেট কনস্টিটিউয়েন্ট ইনসাইড দ্য সেল সাইটোপ্লাজম। অর্থাৎ পিনোসাইটোসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় ছোট ছোট যে পদার্থগুলো থাকবে সেই সব পদার্থগুলো সেলের ভিতরে প্রবেশ করবে, সেই ভিতরে প্রবেশ করার সিস্টেমটা হচ্ছে পিনোসাইটোসিস। Phagocytosis means the ingestion of large particles such as bacteria, whole cell or portion of degenerating tissue. Phagocytosis হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পুরো ব্যাকটেরিয়া বা একটা হোল সেল বা পোর্শন ইনজেকশন হয়। এখন আমরা পিনোসাইটোসিস সম্পর্কে বিস্তারিত দেখব। Pinocytosis occurs continually in the cell membrane of most cell. বেশিরভাগ সেলের সেল মেমব্রেনের মধ্যে কন্টিনিউয়াসলি মানে সবসময়, প্রায় সবসময় পিনোসাইটোসিস হয়ে থাকে, বাট ইট ইজ স্পেশালি র্যাপিড ইন সাম সেল। কিছু সেলের মধ্যে এই পিনোসাইটোসিসটা বেশি হয়ে থাকে। ফর ইনস্ট্যান্স, ইট অকার সো র্যাপিডলি ইন ম্যাক্রোফেজ দ্যাট অ্যাবাউট 3% অফ টোটাল ম্যাক্রোফেজ মেমব্রেন ইজ এনগালফড ইন দ্য ফর্ম অফ ভেসিকল ইচ টাইম। ম্যাক্রোফেজের মধ্যে এই পিনোসাইটোসিস প্রক্রিয়াটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে, খুবই দ্রুত গতিতে হয়ে থাকে। ইভেন সো দ্য পিনোসাইটিক ভেসিকল আর সো স্মল, ইউজুয়ালি অনলি 100 to 200 ন্যানোমিটার ইন ডায়ামিটার। মানে পিনোসাইটিক ভেসিকলটা খুবই ছোট আকৃতির হয়ে থাকে, যেগুলো 100 থেকে 200 ন্যানোমিটার
ডায়ামিটারের হয়ে থাকে। দ্যাট মোস্ট অফ দ্যাম ক্যান বি সিন অনলি উইথ অ্যান ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেগুলো শুধুমাত্র দেখা যেতে পারে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে। Pinocytosis is the only means by which most large macromolecule, such as most protein molecule, can enter cell. Pinocytosis প্রক্রিয়ার মাধ্যমে বড় বড় যে প্রোটিন মলিকুলগুলো আছে সেই প্রোটিন মলিকুলগুলো সেলের ভিতরে প্রবেশ করে থাকে বা প্রবেশ করতে পারে। In fact, the rate at which pinocytic vesicle form is usually enhanced when such macromolecule attach to the cell membrane. Figure 211 demonstrates the successive steps of pinocytosis, showing 3 molecules of protein attaching to the membrane. This molecule usually attach to specialized protein receptor on the surface of the membrane that are specific for the types of protein that is to be absorbed. The receptors generally are concentrated in small pits on the outer surface of the cell membrane called coat pits. On the inside of the cell membrane, beneath these pits is a lattice work of fibrillar protein called clathrin, as well as other protein, perhaps including contractile filament of actin and myosin. Once the protein molecule have bound with the receptor, the surface properties of the local membrane change in such a way that the entire pit invaginate inward and the fibrillar protein surrounding the invaginating pit cause its border to close over the attached protein as well as over a small amount of extracellular fluid. Immediately thereafter, the invaginated portion of the cell membrane break away from the surface of the cell, forming a pinocytic vesicle inside the cell, inside the cytoplasm of the cell. এতক্ষণ আমরা যে পড়াটুকু পড়লাম সেগুলো হচ্ছে পিনোসাইটোসিস একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার পুরো ডিটেলস আলোচনা করা হয়েছে, আমরা এখন চিত্রের মাধ্যমে সেটা বোঝার ট্রাই করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের প্রোটিন মলিকুল, আর এই প্রোটিন মলিকুল যে অংশের সাথে যুক্ত আছে সেগুলো হচ্ছে রিসেপ্টর, আর এইগুলো হচ্ছে কোটেড পিট। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেই স্ট্রাকচার হচ্ছে আমাদের ক্লারেথ্রিন, আর এই ক্লারেথ্রিনের পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টগুলো আছে। আমাদের এই প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেমব্রেনের উপরে রিসেপ্টর এবং রিসেপ্টরের উপরে আমাদের প্রোটিন মলিকুল, আর এই মেমব্রেনের নিচে হচ্ছে আমাদের ক্লারেথ্রিন। এই প্রোটিন মলিকুলগুলো প্রথমেই এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, অর্থাৎ আমরা দ্বিতীয় নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, আর সেই সাথে আমরা এইখানে দেখব যে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্টের সাহায্যে সেল মেমব্রেনের এই অংশটা আরও একটু কন্ট্রাক্ট করতেছে এবং জায়গাটাকে সংকুচিত করে ফেলতেছে। আর পরবর্তী চিত্রে আমরা দেখব যে একটা পুরো ভেসিকলের মতো অংশ গঠন করে ফেলছে, আর যার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিন মলিকুল এবং রিসেপ্টরগুলো বিদ্যমান। এবং পরবর্তী চিত্রে লাস্ট স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অংশগুলো মানে প্রোটিন এবং রিসেপ্টরগুলো অর্থাৎ প্রোটিন মলিকুলসগুলো ডিজলভ হয়ে গেছে বা সেটা মেমব্রেনের ভিতরে চলে গেছে। তো এই বাইরের যে সারাউন্ডিং অংশটা সেটা ক্লোজ হয়ে যায়, আর এই ক্লোজারের মাধ্যমে একটা পুরো সাবস্টেন্সকে সেল মেমব্রেনের ভিতরে প্রবেশ করে ফেলতে পারে এই পিনোসাইটোসিস প্রক্রিয়ায়। এখন আমরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস জানব। ফ্যাগোসাইটোসিস অকার্স ইন মাচ দ্য সেম ওয়ে অ্যাজ পিনোসাইটোসিস অকার, মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা হয়ে থাকে পিনোসাইটোসিস প্রক্রিয়ার মতোই, এক্সেপ্ট দ্যাট ইট ইনভলভস লার্জ পার্টিকেল রেদার দ্যান মলিকুলস। মানে এই ক্ষেত্রে মলিকুল যে থাকে সেই অংশের চাইতে বা সেইগুলোর চাইতে আরও বড় যে পার্টিকেলগুলো থাকে সেগুলো ইনজেকশন হয়ে থাকে। অনলি সার্টেন সেল হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ ফ্যাগোসাইটোসিস, মানে অল্প কিছু সেলেরই এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সম্পন্ন করার বা ফ্যাগোসাইটোসিস করার সামর্থ্য থাকে। মোস্ট নোটেবলি দ্য টিস্যু ম্যাক্রোফেজ অ্যান্ড সাম হোয়াইট ব্লাড সেল, মানে টিস্যু ম্যাক্রোফেজগুলো ফ্যাগোসাইটোসিস করতে পারে এবং কিছু হোয়াইট ব্লাড সেল আছে যেগুলো ফ্যাগোসাইটোসিস করতে পারে। Phagocytosis is initiated when a particle such as a bacterium, a dead cell or tissue debris binds with the receptor on the surface of the phagocyte. মানে ফ্যাগোসাইটের যে সারফেসে যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরের সাথে যখন কোনো ডেড সেল বা টিস্যু ডেব্রিস বা কোনো ব্যাকটেরিয়াম বাইন্ড করে তখন এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা শুরু হয়। ইন দ্য কেস অফ ব্যাকটেরিয়া, bacterium is usually already attached
to a specific antibody, and it is the antibody that attaches to the phagocyte receptor, dragging the bacterium along with it. অর্থাৎ ব্যাকটেরিয়াটা একটা রিসেপ্টরের সাথে একটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে এবং সেই অ্যান্টিবডি এই ফ্যাগোসাইটের যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে। দিস ইন্টারমিডিয়েট অফ অ্যান্টিবডিজ ইজ কল্ড অপসোনাইজেশন। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াটা একটা রিসেপ্টরের সাথে অর্থাৎ অ্যান্টিবডির সাথে বাইন্ড করলো, সেই অ্যান্টিবডির অংশটাকে বলতেছে ইন্টারমিডিয়েট পোর্শন, ইন্টারমিডিয়েটেশন। আর এই যে অংশটা সেটার নামই হচ্ছে আমাদের অপসোনাইজেশন, বা এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের অপসোনাইজেশন। অকার ইন দ্য ফলোইং স্টেপস, মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার এখানে বর্ণনা করা হয়েছে যে কীভাবে ফ্যাগোসাইটোসিস হয়ে থাকে। দি সেল মেমব্রেন রিসেপ্টর অ্যাটাচ টু দ্য সারফেস লিগ্যান্ড অফ দ্য পার্টিকেল, মানে সেল মেমব্রেনের যে রিসেপ্টরটা আছে সেই রিসেপ্টরটা একটা পার্টিকেলের সাথে অ্যাটাচ হবে। দি ইচ অফ দ্য মেমব্রেন অ্যারাউন্ড দ্য পয়েন্টস অফ অ্যাটাচড ইভাজিনেট outward within a fraction of a second to surround the interparticle, then progressively more and more membrane receptor attached to the particle ligand. All this occur suddenly in a zipper-like manner to form a closed phagocytic vesicle. Actin and other contractile fibrils in the cytoplasm surround the phagocytic vesicle and contract around its outer edge, pushing the vesicle to the interior. The contractile protein then pins the stem of the vesicle so completely that the vesicle separates from the cell membrane, leaving the vesicle in the cell interior in the same way that pinocytic vesicle are formed. Phagocytic প্রক্রিয়ায় আমাদের সেল সারফেসের বাইরে যে সাবস্টেন্সগুলো থাকবে, ব্যাকটেরিয়াম থাকতে পারে বা টিস্যু ডেব্রিস থাকতে পারে, এইসব জিনিসপত্রগুলো এইখানে দেখা যাচ্ছে। সেইটা আমাদের পিনোসাইটিক বা ফ্যাগোসাইটিক ভেসিকল এইখানে ফর্মেশন হচ্ছে, যেটা আমরা পিনোসাইটোসিসের মধ্যে দেখছি যে আমাদের এই কন্ট্রাক্টাইল ইউনিটের মাধ্যমে অ্যাক্টিন মায়োসিনের মাধ্যমে এখানে একটা ভেসিকল ফর্মেশন করে থাকে রিসেপ্টরের সাথে বাইন্ডের মাধ্যমে, এবং এই ভেসিকলটা হচ্ছে সেই ভেসিকল। তো ভেসিকল ফর্মেশন হওয়ার পর সেটা ডাইজেস্টিভ ভেসিকল হয়ে গেল, মানে এই যে ভেসিকল ফর্মেশন হলো সেইগুলো এই লাইসোজোমের মাধ্যমে, লাইসোজোমটা এখানে অ্যাড হবে, এই ভেসিকলের ভিতরে লাইসোজোমটা প্রবেশ করবে, যেগুলো মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন করে থাকবে লাইসোজোম। অর্থাৎ সেইখানে এই লাইসোজোমের মাধ্যমে সেগুলোকে নষ্ট করে ফেলবে বা সেগুলোকে ডেস্ট্রয় করে ফেলবে, অর্থাৎ লাইসোজোমের মাধ্যমে সেগুলো ডেস্ট্রয় হয়ে যাবে। আর সেখানে থাকবে রেসিডুয়াল বডি, আর যেটা পরবর্তীতে এক্সক্রিশন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী আয়োজনে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।